হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আমাদের যে লক্ষ্য পূরণ সিরিজ আমরা শুরু করেছি, তার আজকে সেকেন্ড এপিসোড আমরা শান্তির সঙ্গে করব। আমাদের রিসেন্টলি চাকরি পাওয়া লেডি কনস্টেবলের। তো এই এপিসোড করার পিছনে একটাই কারণ হচ্ছে যে যাতে করে আমাদের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টুডেন্টস যারা আছে এবং তারা তাদেরকে মোটিভেট করা এবং কিছু স্ট্র্যাটেজি এবং কিভাবে পড়াশোনার মাধ্যমে তারা চাকরির দিকে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্য পূরণ করাটার জন্যই আমাদের এই লক্ষ্য পূরণ এপিসোড। তো ওয়েলকাম টু ভিশন এডুকেশন লক্ষ্মী। রিসেন্টলি তুমি জয়েন করেছো, তো তুমি বলো যে তোমার তোমার সম্বন্ধে একটু বলো, তোমার বাড়ি কোথায় এবং তোমার নাম কমপ্লিট বলো। নমস্কার, আমার নাম শান্তি মণ্ডল। আমি বাঁশবেড়িয়া থেকে আসছি। আমি লেডি কনস্টেবল 2023-এ একজন সফল ছাত্রী। তো আমার জার্নিটা অনেকগুলো বছরের। তো আমি সর্বপ্রথম আমি লেডি কনস্টেবল 2014 সাল থেকে শুরু করি। প্রথমেই আমি একদম সফলতার শীর্ষে পৌঁছাই, কিন্তু আমি পয়েন্টের জন্য বাদ যাই। দ্বিতীয়বার আবার আমি জেল পুলিশের দু হাজার পরীক্ষা নয় সাল দিই। থেকে বলছো, মানে তুমি কোন সাল থেকে প্রিপারেশন শুরু করেছিলে আমি মোটামুটি? 2014 থেকেই শুরু করেছি। আচ্ছা। 14টা পরীক্ষা হয়েছিল 15তে। হুম। তো তখন আমি পরীক্ষা দিই এবং মাঠ পাস করি, রিটেন পাস করি। তারপর ফাইনাল মেরিট থেকে আমি হুম। সামান্য কিছু নাম্বারের জন্য বাদ যাই। তারপর পড়াশোনা কি আমি বাড়িতেই করতে এই সময় না? হ্যাঁ, আমি তখন পড়াশোনা বাড়িতেই করতাম। আর তার সাথে আমার বাবা যেহেতু অনেকটা আগে মারা যায়, অনেকটা ছোটোবেলায় আমার বাবা মারা যায়। তো তারপর থেকে আমার মানে স্ট্রাগলটা শুরু হয় লাইফে। আমি চেয়েছিলাম যে আমি নিজের পায়ে দাঁড়াবো। আমার বাড়িতে আমার মা অসুস্থ। তো আমার মা সেভাবে কোনো কাজ করতে পারে না। তো আমি ভাবলাম যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো সেই জন্য আমি একটা কসমেটিক্সের দোকানে কাজ করতাম। আচ্ছা, কোন সালে কসমেটিক দোকানে কাজ করা শুরু করেছিলে? আমি ওই 2015 থেকেই শুরু করি। আচ্ছা। তো সেখানে সারাদিন দাঁড়িয়ে থাকার হুম। পরেও রাতে এসে আমি পড়াশোনা করতাম রীতিমতো। শরীরে হয়তো হুম। এনার্জি থাকতো না, চোখে জল দিতাম, আবার পড়তে বসতাম। এইভাবে চলতে থাকলো আমার লড়াই। আমি জেল পুলিশে একবার পরীক্ষা দিই, সেখানেও আমি ব্যর্থ হই সেই ইন্টারভিউ থেকে। তারপর আমি আবগারি পুলিশের পরীক্ষা দিই, সেখানেও আমি ইন্টারভিউ থেকে বাদ দিই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার কমতিটা কোন জায়গায় রয়েছে। তারপরে আমি আস্তে আস্তে ভেঙে পড়ছিলাম আস্তে আস্তে যে আমি কি করব, আমার কোথায় ভুল হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আমি 2020 সালে লেডি কনস্টেবল যেটা ছিল সেটাতে এক্সাম দিই এবং সেখানেও 0.25-এ আমি আবারও ব্যর্থ হই। তারপর দেখলাম যে আমাকে থেমে থাকলে হবে না, আমাকে কোনো মতে চাকরি পেতেই হবে। তারপর আমি সন্ধান পেলাম ভিশন এডুকেশনের, যেখানে স্যারের ম্যাডামেরা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছেন এবং তো তোমার জার্নি তাহলে যেটা বুঝলাম, তুমি আগেও এক্সামে ব্যর্থ হয়েছিলে। তো ভিউয়ার্সদেরকে আমি এখানে বলবো যে বেসিক্যালি আমরা অনেক সময় কি সাকসেসটাকে দেখি শুধু শান্তি বলে না। এতদিন 4 5 6 বছর ধরে অনেককে দেখেছি যারা অনেকবার ব্যর্থ হয়েছে, একবার দুবার না, অনেকে একবার দুবার ব্যর্থ হওয়ার পরে হাল ছেড়ে দেয়। তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো অনেকবার ব্যর্থ হয়েছে। তো সেগুলোকে আমরা ধীরে ধীরে তাদের স্টোরি জানাবো, তোমরাও দেখবে। তো ব্যর্থ হওয়াটা একটা প্রিপারেশন, একটা পার্ট বলে আমার মনে হয়, এবং সেখান থেকে আবার লড়াই এগিয়ে যেতে হবে। তো তোমার কখন মনে হলো যে আমি এই দোকান, কসমেটিক দোকান সব ছেড়ে দিয়ে ভীষণ ভীষণ চলে আসবো, কখন মনে হলো? যখন আমি দেখছি যে বয়সটাও আমার শেষের দিকে প্রায়, তো আমি দেখলাম যে এইভাবে থেমে থাকলে আমি আমার মানে স্বপ্নটা পূরণ করতে পারবো না। তখন আমি ভিশন এডুকেশনের সন্ধান পাই এবং আমি সোজা তো আপনার কাছে, আর বাকিটা হ্যাঁ তো হ্যাঁ, আপনি আমি সবই জানি জানেন। মোটামুটি, হ্যাঁ। আমি স্যারের কাছে আচ্ছা, এলাম তো শান্তি, তুমি কোন সালে এখানে এসেছিলে? অ্যাডমিশন কখন নিয়েছিলে? 2023-এ এপ্রিল। 2023-এর এপ্রিল। ফর্ম ফিল আপ করেই আমি এখানে চলে আচ্ছা, এসেছিলাম। তুমি তাহলে মোটামুটি প্রায় 1 বছরের কাছাকাছি হ্যাঁ, এখানে এক রয়েছে। বছরের কাছাকাছি আমি এখানে প্রিপারেশন নিয়েছি। হুম। তো আপনাদেরকে যেটা মানে বলার, মানে আমার বাবা মার পর যদি কেউ থেকে থাকেন সেটা হচ্ছেন এই স্যার। স্যারের জন্য আজকে আমি সফলতা অর্জন করতে পেরেছি। আমি প্রথম বাড়ি থেকে এসেছিলাম, মানে আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি পুরো খালি হাতে এসেছি এবং স্যারকে আমি এটাই বলেছি, স্যার আপনি আমাকে বাঁচান। আমার আগে পরে কেউ নেই, আমি যে কাজটা করতাম সেই কাজটাও আমি ছেড়ে দিয়ে আপনার কাজে চলে এসেছি। এবার হুম। আমার ভাগ্য নির্ধারণ করছে পুরো আপনার কাছে। আপনি যেভাবে আমাকে গাইড করবেন আমি সেভাবেই পড়াশোনা করব। আর আমি স্যারকে এটা শপথ করেছিলাম এই ঘরে বসে যে আমি আপনাকে র্যাঙ্ক করে দেখাবো যদি আমি সেইভাবে পড়াশোনার সুযোগটা পাই, যেটা আমি কসমেটিক্সের দোকানে কাজ করে আমার হচ্ছিল না। প্রত্যেকবার আমি ব্যর্থ হচ্ছিলাম, আমি তাও হাল ছাড়িনি। দেয়ালে যখন পিঠ ঠেকে গেল আমার আমার আর
মানে আমার বাঁচা মরা, মানে আমি এতটাই প্রতিজ্ঞা নিয়ে এখানে এসেছিলাম যে হয় আমি চাকরি নেব, নয় আমি সুইসাইড করব। আমার আর কোনো উপায় ছিল না। যাক এমতো গো, এটা অবস্থায় স্যার আমাকে বাঁচিয়েছেন, তার জন্য স্যারকে অসংখ্য হুম। ধন্যবাদ, কৃতজ্ঞ এবং শুধু আমি। শান্তি না, আমি একটা কথা বলতে চাই viewers, যদি এরকম কোনো, বিশেষ করে আমাদের স্টুডেন্ট কি হয় যে একটা তো এখানে থাকা খাওয়ার জন্য একটা খরচা লাগেই, এবং যারা অ্যাকচুয়ালি প্রকৃত মানে খুব অবস্থা খারাপ, সেটা দেখলে বুঝতে পারা যায় যে সে কোন জায়গা থেকে আসছে, কিন্তু তার মেধা আছে, তো চেষ্টা করি যত সময় তাদেরকে হেল্প করার। যেমন একটা বছর আমি বলতে পারি, এটা ভিডিওর মাধ্যমেই বলছি অনলাইনে, যে এরকমভাবে শান্তির কাছে কিন্তু একটা টাকাও নেওয়া হয়নি প্রিপারেশনের জন্য। এখানে ভিশন এডুকেশন তার এই জার্নিতে কিন্তু কোনোদিন একটা কাছে একটা টাকা নেয়নি। তার থাকার জন্য হোক বা খাওয়ার জন্য হোক, সবটাই ইনস্টিটিউট কিন্তু বহন করার চেষ্টা করেছে। কারণ আমার সেই বিশ্বাসটা ওর মনে হয়েছিল যে হ্যাঁ, মেয়েটা করতে পারবে। কারণ ওর কনফিডেন্সটা তখন দেখেছিলাম, জানতাম না ও কেমন কী করবে, যে যাক পরে সেটা হয়ে গেছে। তো এটা, যদি এরকম যোগ্য প্রার্থী কেউ থাকে এবং তাদের খুব অবস্থা খারাপ যদি এরকম থাকে, তো কন্ট্যাক্ট করতে পারো। তো শান্তির মধ্যে যেমন ওর জীবন গড়ে গেছে, এরকম আরও যদি বহু গরিব স্টুডেন্টসের জীবন গড়ে, তো সেটা অবশ্যই আমার থেকে আনন্দ আর বেশি কেউ হবে না। তো তুমি এরমই বলেছিলে, সেটা আমার মনে আছে, এবং তোমাকে অজয় নিয়ে এসেছিল সম্ভবত। হ্যাঁ, বাবা আহ, জানিয়ে ছিল। এবং অজয় তিনজনকে নিয়ে এসেছিল। হ্যাঁ। অজয়কেও অনেকটা হেল্প করেছিলাম। তো যাই হোক, অজয় এটা বলেছিল যে স্যার হবে। তো তোমরা দুজনকে নিয়েছিল, হ্যাঁ, দুজনেরই হ্যাঁ, লেডি কনস্টেবল হয়ে গেছে। হয়েছে। তো থ্যাঙ্কস অজয়কেও একবার দিচ্ছি ভিডিওর হ্যাঁ। মাধ্যমে। আর তুমি যদি, যারা ক্যান্ডিডেট প্রিপারেশন নিচ্ছে, তো ওদের জন্য যদি তুমি কিছু বলতে চাও যে কিভাবে স্ট্র্যাটেজি বা কেমন ধরনের ওরা পড়াশোনা করতে পারে। দেখ, আমাদের স্টুডেন্ট একটা নিয়ম মেনে পড়াশোনা হয়, এবং হুম। তুমি এটা ভালোভাবে জানো যে এখানে প্র্যাকটিস সেট তুমি কত দিয়েছো এখানে? বাহ! মানে প্র্যাকটিস সেট এত দিয়েছি, প্রত্যেক দিন প্র্যাকটিস সেট। তারপর সেইগুলো সলিউশন করে দেওয়া, গ্রুপে সলিউশন পাঠানো হতো, যেটা আমরা প্রবলেম হতো এবং স্পিড পারতাম না। টেস্ট গুলো প্রচুর। স্পিড টেস্ট প্রচণ্ডভাবে হেল্প করেছে, আর মক টেস্ট তো কোনো কথা হবে না। মানে আমি এইটুকু বলতে পারি যে এত ইনস্টিটিউট রয়েছে, জানি না মানে কোথায় কীরকম মক টেস্ট নেওয়া হয়। এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে স্টুডেন্টদের স্পিড বাড়ানো হয়। 50 মিনিট করে মক টেস্ট নেওয়া হয়, যেটা আমাদের পরীক্ষা হলে 1 ঘন্টা সময় থাকে। তো এখানে 50 মিনিটে স্টুডেন্টরা কত ফাস্ট কে করতে পারে। তো এখানে এসে আমি প্রচুর পরিমাণে মক টেস্ট দিয়ে মানে প্রচণ্ড হেল্প পেয়েছি। যেখানে আমার প্রবলেমটা হতো, আমি খুব স্লো ছিলাম, আমার হাত চলতো না, আমি প্রথম দিকে এসে কাঁদতাম স্যারের কাছে, স্যার আমার নাম্বার ভালো হচ্ছে না, আমার স্পিড হচ্ছে না, আমি কি করব। মানে কাঁদতাম আমি স্যারের কাছে এসে যে স্যার আপনি বলুন কি করব, আমার স্পিড এত কম কেন, আমি কি করে কি করব। তারপর স্যারেদের গাইডে আজকে আমি এই জায়গাটা এসেছি। তোমরাও পারবে। আমি যদি না হাল ছেড়ে যদি এতটা পথ অতিক্রম করতে পারি, তোমরাও ঠিক পারবে। ভেঙে পড়াটা জীবনে সব নয়। আমার বাবা নেই, আমি তারপরেও এতটা সংসার চালিয়েছি এতদিন ধরে। আমি যদি পারি, তোমরা কেন পারবে না? তোমরাও নিশ্চয়ই পারবে, চেষ্টা করো। তো এটাই ব্যাপার, যে বর্তমান সময়ে যেটা আমি দাঁড়িয়ে দেখি, যে অনেক স্টুডেন্টসের ইচ্ছা তো আছে যে জীবন চেঞ্জ করব বা পাল্টাবো, কিন্তু এই যে মেহনতটা, তারা সাকসেসটাকে দেখে যে আচ্ছা এই সফল হলো সফল হলো, কিন্তু এই পিছনে যে মেহনতটা সেটা অনেকে দেখতে পায় না। হয়তো এর মাধ্যমে তারা বুঝতে পারছে যে তুমি যে মেহনতটা, সেটা সম্বন্ধে দু চার লাইন বলো, যে তুমি কতটা মেহনত করেছো এর পিছনে। ইনস্টিটিউটের তো অবদান যেটা ওর জায়গায় রয়েছেই, হুম। তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট কতটা মেহনত করছো, এবং বাকি যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কতটা মেহনত করতে হবে, সেই ব্যাপারটা একটু ওদেরকে শেয়ার করো। হ্যাঁ, প্রথমেই যেটা বলি, মানে আমি সকালবেলা আমরা যে রুমটাতে থাকতাম, আমাদের 6 জন একসাথে থাকতাম, তো আমাদের মধ্যে রেষারেষি হতো কে কত সকালে উঠতে পারে। আজকে যদি আমি 5টায় উঠতাম, পরের দিন সে 4টেই উঠে যেত। ঠিক আছে, তুই 4টের সময় উঠলি, আমি তাহলে আরও তাড়াতাড়ি। মানে এইভাবে আমরা এমন হয়েছে যে আমরা সারা রাত জেগে মানে রেষারেষি করে পড়াশোনা করছি, যেটা একটা, আমি মনে করি একটা ক্যান্ডিডেটের জন্য খুব ভালো। পড়াশোনার মধ্যে কম্পিটিশন থাকা খুব ভালো, যেটা আবার শিখে এসে আমি বুঝতে পেরেছি। বাড়িতে কি হতো, কখনো মনে হতো ভালো লাগছে না, পড়বো না, কিন্তু এখানে এসে দেখি যে সবাই পড়ছে, আমাকেও পড়তে হবে। একটা কিছু পারলাম না, বন্ধুকে জিজ্ঞাসা করলাম বা স্যারকে জিজ্ঞাসা করলাম। আর শুক্লা ম্যামের কথা না বললেই নয়, ম্যাম প্রচণ্ড ভালো ম্যাথ করান। মানে আমি ম্যাথ কিচ্ছু পারতাম না, যেটা শুক্লা ম্যামের থেকে আমি শিখেছি। শুক্লা ম্যাম, আমি কোনোদিন ক্লাসে না আসলে ম্যাম আমাকে ফোন করিয়ে ক্লাসে আসা করাতো, যে তুমি কেন এলে না, এসো ক্লাসে এসো। হুম। তো এটাই, যে তোমরা জানো যে আমাদের টিচার্সরা এবং পুরো টিম, একটাই আমাদের মিশন, যে আমরা কতজন স্টুডেন্টসকে এখান থেকে তাদের জীবন পাল্টানোর জন্য হেল্প করতে পারছি, এই মিশন নিয়ে আমরা কাজ করছি, এবং আগামী দিনেও করব। তো শান্তির এই ভিডিওতে আশা করি অনেকে মোটিভেটেড হলে, এবং মোটিভেটেড হওয়াটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে মেহনত করাটা, সেটা অবশ্যই করতে হবে।
তো তার জন্য তোমাদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা মিনিট তোমাদের কাজে লাগাতে হবে, তারপরে কিন্তু সফলতা আসবে। তাও গ্যারেন্টি নেই যে প্রথমেই তুমি সফলতা পেয়ে যাবে, হয়তো দুবার তিনবার চারবার পাঁচবার তুমি ব্যর্থ হতে পারো। কিন্তু যদি তুমি খুব বেশি পরিশ্রম করো এবং সঠিকভাবে স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করো, তাহলে হয়তো হয়তো তোমার যে বিফলতা হওয়ার নাম্বারটা একটু কম হবে, মানে চার পাঁচবার জায়গায় হয়তো দুবার তিনবার তুমি ব্যর্থ হলে। আবার এরকম অনেক এক্সাম্পল আছে যারা হয়তো একবার বা দুবারই কিন্তু সফল হয়ে যাচ্ছে। তো যাই হোক, থ্যাংক ইউ ভিউয়ার্স, আমাদের এই এপিসোড নাম্বার 2 ছিল আজকে আমাদের। আবার পরের ভিডিওতে আমরা অন্য ক্যান্ডিডেটকে নিয়ে আমরা আসবো। তো তোমরা খুব ভালো থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও, বেস্ট ওয়েতে প্রিপারেশন চালিয়ে যাও, যাতে করে 2024 সালে তোমার জীবন পাল্টায়, তাই তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। তো যদি লাস্ট কিছু বলতে চাই তো? এটাই বলবো যে কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে হলে নিজেকে পাগলের মতন পাগল হয়ে যায়, যাতে লোকে তোমায় বলে যে ও পাগল হয়ে গেছে, এতটাই পড়াশোনা করো। পড়াশোনা ছাড়া অন্য কিছু ভেবো না। বন্ধু বান্ধব হবে, বান্ধবী হবে, বন্ধু হবে, এগুলোর থেকে একটু দূরে থেকে একটু পাগলের মতো হয়ে যাও, তোমাকে সাকসেসের পথে কেউ রুখতে পারবে না, আমি এইটুকু বলতে পারি। তো সবাই পড়াশোনা করো, এগিয়ে চলো, আমি পারলে তোমরাও পারবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে খুব ভালো থেকো, ভালো করে চাকরি আচ্ছা করো, স্যার। ঠিক আছে? হুম। ঠিক আছে, ওকে।